উপন্যাস চিত্তশিরে চৈত্র মাস, পর্ব ৬। রাত ১০টা। অনেকগুলো দিন পর সওদাগর বাড়িতে রাতের খাবারের সময় নক্ষত্রদের মেলা বসল। বড় চাচি, বড় চাচা, মুনিয়া বেগম, নুরু সওদাগর, তুহিন, চাঁদনি, মহতাব, লতা বেগম, চিত্রার ফুপি, অহি, চিত্রা, দিশান, ত্রিশান সব খাবার টেবিলে অবস্থিত। মুনিয়া বেগম, তার বড় চা এবং চিত্রার ফুপি অবশ্য খাবার বেড়ে দিচ্ছে, আর বাকিরা খাবার খাওয়ায় মগ্ন। এর মাঝে সিঁড়ি বেয়ে বাহারকে নিচে আসতে দেখে ডাক দিল নুরুল সওদাগর, এই ছেলে দাঁড়াও, কথা আছে। যেহেতু তাদের মেন দরজার বাহিরে ছাদের সিঁড়ি, সেহেতু সবাই বাহারকে তেমন খেয়াল করেনি। নুরুল সওদাগরের ডাকেই সবার দৃষ্টি বাহারের দিকে গেল। বাহারও হয়তো প্রস্তুত ছিল না হুট করে ডাকের। তাও আবার নুরুল সওদাগরের এমন অনাকাঙ্ক্ষিত সময়ে ডাকবে, সেটা যেন ভাবনার বাহিরে। থমথমে পরিবেশে সকলের অবাক দৃষ্টির দিকে চোখ বোলালো নুরুল সওদাগর। অন্তঃপর ভাত নাড়াতে নাড়াতে বেশ ধীর কণ্ঠে বলল, ভেতরে এসো, অত দূরে থাকলে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবো না। দূরের মানুষ দূরে থাকাই ভালো, আপনি বলুন, আমি শুনছি। বরাবরের মতনই বাহারের কাঠখোটা জবাবে বিরক্ত হলো নুরুল সওদাগর। হাতে নেওয়া ভাতের লোকমাটা আবার থালায় রেখে দিল সে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের সন্দেহের তালিকায় তুমিও কিন্তু আছো, তাই এমন কিছু করো না যেন সন্দেহ প্রখর হয়। এটা তো স্বাভাবিক কথাই, যে লোক নিচের মেয়েকে সন্দেহের তালিকায় রাখতে পারে, সে যে আমাকেও রাখবে এটা আমি জানি। নতুন কোনো খবর থাকলে বলেন। এমন একটা খবর পাওয়ার পর অন্য কেউ হলে ঘাম ছুটে যেত হয়তো, অথচ এ ছেলের কেমন গা ছাড়া ভাব। বিরক্তিতে তেতো হয়ে উঠল নুরুল সওদাগরের অনুভূতি। সে আর কথা না দমিয়ে রেখে বেশ ধমকে বলল, কাল তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি জানো আজ ওয়াহিদের ওপর অ্যাসিড নিক্ষেপ করা বাইকের ছেলে দুটো লাশ পাওয়া গেছে? কাল তুমি শহরে ছিলে না, আজ শহরের বাইরে খুব পুরনো একটা বাড়ি থেকে ছেলে দুটোকে পাওয়া গিয়েছে। মহিন যেদিন খুন হলো সেদিনও তোমার খোঁজ পাওয়া ছিল না। হিসেবগুলো কেমন একে একে মিলে যাচ্ছে, খেয়াল করেছো? ওই সবে মাত্র মুখে দেওয়ার ভাতের লোকমাটা গলায় আটকে গেল নুরুল সওদাগরের কথা শুনে। নাকি মুখে খাবার উঠে বাজে অবস্থা। নুরুল সওদাগরের বলা কথাটা সবাইকে যেন অবাক করে তুলল। শেষমেশ কিনা লোকটা বাহারের দিকেও আঙুল তুলল। সবাই যখন ব্যতিব্যস্ত হয়ে অহির দিকে পানি তুলে দিল, বাহার তখন হো হো করে হেসে উঠল। একটা ছন্নছাড়া ভাব নিয়ে বলল, পুলিশদের কি কাজ এটাই? অপরাধী না পেলে এরে ওরে অপরাধী বানিয়ে দেওয়া, এ কেমন বিচার? যাই হোক, আপনাদের দরকারি কথা কি শেষ? আমি এবার চাই। নুরুল সওদাগর ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। এ ছেলের মনে প্রাণে একটুও ভয় নেই। এমন একটা কথা শোনার পরও একটা মানুষ এত স্বাভাবিক কি করে থাকে? ভাবতেই হতাশার একটা শ্বাস বেরিয়ে এলো। নুরুল সওদাগরের চুপ থাকা রেখে আফজাল সওদাগর বেশ শীতল কণ্ঠে বাহারকে বলল, যেহেতু আইনের চোখ তোমার দিকে পড়েছে, একটু সাবধানে থেকো। আচ্ছা, সাবধানে না থাকলে কি হবে? কেঁচো খুঁজতে গিয়ে কেউটে বেরিয়ে আসবে না তো? বাহারের কথার ধরনে সবাই হতভম্ব চোখে তার দিকে তাকিয়ে রইল। বাহার অবশ্য তার ধার ধারল না, বরং খুব স্বাভাবিকভাবেই হেঁটে হেঁটে মেন গেট পেরিয়ে রাস্তায় চলে গেল। রাতের রাস্তা আবার তার খুব প্রিয়। নিশ্চুপ হয়ে সবাই কেবল বাহারের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নীরবতাকে ভেঙে আফজাল সওদাগর কথাকে অন্যদিকে ঘুরিয়ে বলেন, আচ্ছা, তোমার কি মনে হয় নুরু, ওই ছেলে দুটোকে কে মেরেছে? কোনো ক্লু পাচ্ছি না ভাইজান। যদি মহিন ওদের দিয়ে কাজটা করে, তাহলে মহিন তো মারাই গেছে, ওদের খোঁজ জানলো কে? আর খুব সম্ভবত মহিনকে যে মেরেছে সে এ কাজ করেছে। তোমরা কি সত্যি সত্যি বাহারকে সন্দেহ করছো? হ্যাঁ ভাইজান, সন্দেহের খাতায় তো সবারই নাম রাখতে হয়, আর কেসটা এত জটিল হচ্ছে যে না রেখে উপায় নেই। আফজাল সওদাগর হতাশার একটা শ্বাস ফেললেন। কি যেন বলতে না পারে ছটফট ভাব ফুটে উঠল মুখে। কেউ খেয়াল করলো কিনা কে জানে। মাঝে অতিবাহিত হলো আরো 2 দিন। আজ চেরিরা চলে যাবে দেশ ছেড়ে। রাত 9:30টার ফ্লাইট। সওদাগর বাড়িতে ঘোর শোকের ছায়া। বাচ্চাটার জ্ঞান ফিরলে কেমন তাকিয়ে থাকে, আবার ঘুমের ওষুধের চড়ে ঘুমিয়ে যায়। কোনো কথা বলে না, কেমন জড় পদার্থ। অথচ এই মেয়ের হাসিতেই বাড়িতে মুক্ত ঝরত।
বাড়ির ড্রয়িং রুমে সকলের নিস্তব্ধতা যেন হাহাকার করে উঠছে। অবনী বেগম কেবল ধীরস্বরে কেঁদে যাচ্ছে। অবশেষে অনবরত কান্না থামানোর জন্য ধমক দিলেন মুনিয়া বেগম। শক্ত কণ্ঠে বলো, এত কান্নাকাটি করছো যে? সে ভিন দেশে গিয়ে শক্ত থাকবে কিভাবে? তোমার সাথে কিন্তু কেউ থাকবে না, এখন থেকে তো শক্ত হতে হবে। আপনি আর সন্তানের মর্ম কি বুঝবেন? পরা গাছ লাগিয়েছেন। বজ্রপাত হলেও যেন এমন ভয়ঙ্কর নিশ্চয়তা হতো না যতটা এই কথার প্রভাবে হয়েছে। অপ্রত্যাশিত কথাটা যেন বাড়ির গহীনে রোপণ করে রাখা অনেক বছরের ভিত্তিটাকে খানিক নাড়িয়ে দিল। উপস্থিত সবাই বিস্ফোরিত নয়নে অবনীর দিকে তাকিয়ে রইল। কথাদের তীক্ষ্ণ আন্দোলনেই যেন চুপ হয়ে গেল সবাই। অনেকের কাছে বোধগম্য হলো না অবনী কি বলছে, আবার অনেকে মানতে পারছে না অবনী এমন কিছু বলেছে। আফজাল সওদাগরের স্ত্রী রোজা সওদাগর ভয়ঙ্কর এক ধমক দিয়ে উঠলেন ছোট চাকে। চোখ রাঙিয়ে বলেন, আক্কেল জ্ঞান কি শোকে খেয়ে ফেলেছিস? কোথায় কাকে কি বলতে হবে তা কি ভুলে গেলি? পুরনো কাসন্দি ঘাটলে কেবল গন্ধ ছাড়া কিছুই বের হবে না। অহির মা, তুই নিজের পায়ে নিজে কুড়োল মারিস না, তবে অতীতের অনেক কিছু বের হবে। অবনী হয়তো নিজেও প্রস্তুত ছিল না এমন একটা কথা বলার জন্য। অতিরিক্ত শোকে আর রাগে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়। তখন তারা কি বলে করে তা নিজেরাও জানে না। তাই অতিরিক্ত রাগে বা শোকের বলা কথার আঘাতে অনেক মানুষ হারায়। অবনী নিজের ভুল বুঝতে পেরে থম্মত খেয়ে গেল। আমতা আমতা কণ্ঠে মুনিয়া বেগমের উদ্দেশ্যে বলল, ছোট আপা, আপনাকে আসলে ওভাবে কথাটা বলতে চাইনি। আসলে সন্তানের চিন্তায় মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝিনি তো। না অবনী, আমি আসলে বুঝি না সেসব, পরা গাছ লাগিয়েছি কিনা। মুনিয়া বেগমের খোঁচা মারা কথাটা ঠিক গায়ে লেগে গেল অবনীর। মুখ ছোট হয়ে এলো তার। বাড়ির ছোট সদস্য তুহিন, তৃষান, দিশান, চিত্রা, অহি কেবল দেখে গেল এই নীরব যুদ্ধ। তারা হয়তো যুদ্ধের ভাষা কিছুই বুঝল না, কিন্তু এতটুকু তারা ঠিকই জানে যে মুনিয়া আর অবনী নামের নারী দুজন সবসময় একে অপরের বিপরীতে শীতল একটা যুদ্ধ চালিয়ে যায়। অন্যান্য সময় হলে এই যুদ্ধের কোনো কিছুতে তারা আগ্রহ প্রকাশ করতো না, কিন্তু আজকের ব্যাপারটা একদম ভিন্ন। আজকের কথার ভাষাগুলো কেমন যেন বিষাক্ত, তিক্ত কিছু তারা মোড়ানো। এই শীতল যুদ্ধকে স্থগিত করতে রোজা সওদাগর গম্ভীর স্বরে বলে উঠল, বাচ্চাদের সামনে তোমাদের কথাগুলো বেমানাম, এতটুকু বোঝার ক্ষমতা তোমাদের থাকা উচিত। বড় চাচি, ছোট চাচি এমন কথা বললো কেন? আম্মু কেন বুঝবে না সন্তানের কষ্ট? আম্মুর আমরা আছি না? এসব কেন বলে ছোট চাচি? ঠিক এই ভয়টাই পেয়েছিল ঘরের বড় সদস্যরা। চিত্রার প্রশ্নে তাদের ভেতরের ভয়ের দানাগুলো কেমন শিরা উপশিরায় ছড়িয়ে গেল। রুরু সওদাগর ধমকে ওঠেন মেয়েকে, এই তুমি বড়দের মাঝে কথা বলছো কেন? তুমি কখনো ঠিক হবে না, তাই না? বড়রা ছোটদের মাঝে এমন হয়তো কথা বলতে পারলে ছোটদেরও সে কথার বিশ্লেষণ চাওয়ার অধিকার আছে। আব্বু, আপনি ধমকটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেননি বলে আজ মানুষ এসব কথা বলার সুযোগ পেয়েছে। তুহিন সবসময় গম্ভীর ছেলে, কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলতে সে ভুলে না। বোনকে প্রচুর ভালোবাসে কি না? রুরু সওদাগরের ধমকে চিত্রার চোখে চলেরা অবাধ্য হলো। তাই টুম্বর হয়ে ঘরে বসালো চোখের ভেতরে আস্তরানে। ঠোঁট ফুলিয়ে কান্না এলো। বাবা সবাইকে কত ভালোবাসে, অথচ তার বেলাতেই এসে এত নিষ্ঠুর হয়ে যায় কেন? তুহিনের কথা যে অবনী বেগমের তেমন ভালো লাগেনি তা অবনী বেগমের মুখ চোখের ভাব দেখেই বোঝা গেল। সে মুখটাকে পাংশুটো বর্ণ করে তুহিনের উদ্দেশ্যে বলল, ভুল মানুষ মাত্রই হয় তুহিন, তাই বলে বড়দের এভাবে বলা উচিত না। তোমার মতন ছেলের কাছে অত্যন্ত এসব আশা করা যায় না। বড়রা যদি নিজেদের সীমাবদ্ধতা ভুলে যায় তবে এসব হবেই চাচি। আপনার জন্য এবারের ইতিহাসটা ভীষণ আধার, তাই আপনার এসব অসামঞ্জস্য কথা না বললেই খুশি হব। সময়ে ভদ্র মানুষ কিন্তু আদব ভুলে বেয়াদব হয়ে যায়। অবনী বেগম হতভম্ব চোখে তাকিয়ে রইলেন তুহিনের দিকে। তুহিনের মতন ঠান্ডা ছেলে কিনা তাকে এসব বলছে? অপমানে অপমানে শিউরে উঠল সে। রুরু সওদাগরের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বললেন, আপনার সন্তান আমার সাথে এমন আচরণ করছে, কিছু বলবেন? রুরু সওদাগর বরাবরই ছেলের সাথে তর্কাতর্কিতে কম যান, কারণ সে তার ছেলেকে জানে। ছেলে তার অনেক ভদ্র, কিন্তু মা বোনের প্রতি বেশি পজিটিভ। সেখানে তার এই সত্তার ওপর কেউ আঁচ কাটলে সে হিংস্র হয়ে যায়। তবু নুরু সওদাগর ডাক দিলেন ছেলেকে। রাসভরি কণ্ঠে বলেন, তুহিন থামো, তোমার চাচি হন উনি, সম্মান দাও তাকে।
বড়দের সাথে অভদ্রতা তোমায় শেখায়নি কিন্তু। তুহিন সোফা ছেড়ে দাঁড়িয়ে গেল। সোফার সামনে সেন্টার টেবিলের ওপর থাকা ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেলল। হুট করে শান্ত তুহিন রাগী হয়ে উঠল। মুখ চোখে যেন অগ্নিবর্ষণ হচ্ছে, গলার রক টান টান হয়ে ফুলে গেছে। সে সিংহের মতন গর্জন দিয়ে উঠে বলল, আপনি যা শিখিয়েছেন তা সমাজে দেখালে আপনার মুখ থাকবে তো? আর কত বলবেন, আর কত? আপনাদের জন্য আমরা হীনমান্যতায় ভুগি, লজ্জা হয় না আপনাদের? আবার আমার বোনকে নিয়ে আপনি কথা বলেন, আপনার মুখে ওর নামটাও বেমানাম। কথা শেষ করেই থপাদা পা ফেলে তুহিন নিজের রুমে চলে গেল। হুট করে ড্রয়িং রুমের এমন বিধ্বস্ততায় অবাক সবাই। রোজা সওদাগর মুখ বাঁকিয়ে উঠলেন, বিরক্ত স্বরে বলেন, অহির মা, কয়লা ধুইলে ময়লা যায় না, তুই তার প্রমাণ। তুহিনের মতন ঠান্ডা ছেলেটাকেও রাগিয়ে দিয়েছিস। তোর জন্য আমার ছোট দেবরটা দেশমুখী হয় না, সংসার থাকতেও বৈরাগী সে। তোর জন্য অহিমেটা আজ এমন নিস্তব্ধ, অথচ তুই মানুষ হইলি না, সংসারটা খেলি, আমার সোনার সংসারে হাত দিয়েছিস। অবনী আঁচল মুখে চেপে কেঁদে দিল। আজ অনেকের অনেক কথায় যেন কেমন ভয়ঙ্কর অতীতের আভাস দিল। হতভম্ব মানুষজন কেবল দেখে গেল এই কাণ্ড। তাদেরকে আরেকটু অবাক করে দিয়ে ঘরে প্রবেশ করলো বিধ্বস্ত বাহার, যার মাথা ফেটে রক্ত বেরিয়েছে, টি শার্টটাও ছিঁড়ে গেছে, ডান হাতের কনুইয়ের দিকে ছিলে আছে। বিধ্বস্ত এই বাহারকে দেখার পর সবার ভেতরের উত্তেজনার পাখা ছাপটানো শুরু করেছে ক্রমাগত। আজ বছর এক হতে চলল মানুষটাকে সবাই দেখেছে, অথচ এমন রূপ কখনো দেখা হয়নি। এর জন্য হয়তো অবাক ভাবটা বেশি। বাহারকে দেখে সবার প্রথম মুনিয়া বেগমই দৌড়ে এলেন। ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, বাহার, কি হয়েছে? বাবা, কি হয়েছে তোমার? এত ব্যথা পেয়েছো কিভাবে? ইস, আসো, সোফায় এসে বসো। বাহার দ্বিমত পোষণ করল না, বরং বেশ বাধ্য ছেলের মতন সোফায় গিয়ে বসলো। সে সোফায় বসতেই সম্বিত ফিরে পেল সবাই। অতঃপর শুরু হলো হম্বিতম্বি। চিত্রা বাহারের বরাবর সোফাতেই বসেছিল। সে উঠে গেল না, উৎকণ্ঠিত হলো না, কেবল নিশ্চুপ হয়ে দেখল বাহারকে। এমন বাহারকে কখনো দেখেনি সে। হয়তো আজ তাই মানতে পারছে না সে দশা। অহি ঠান্ডা শরবত এনে দিল। চিত্রার ফুপি দুধের মাঝে হলুদ দিয়ে নিয়ে এলো। মুনিয়া বেগম তোয়ালে ভিজিয়ে নিয়ে এলো। অথচ বাহার স্টান সোজা হয়ে বসে রইল, কোনো হেলদোল করল না, ব্যথায় মুখ কুচ করলো না। কিন্তু তার ক্ষতগুলো দেখলে যে কেউ বুঝবে ব্যথার গভীরতাটা ঠিক কতটুকু। সবার এত অস্থিরতায় বাহার নিবিড় রইল, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলো যেন সবটা। সাথে দুই একবার পলক ছাপতে দেখে নিল চিত্রাকেও। সবার ব্যস্ততার মাঝে গম্ভীর নুরুল সওদাগরের কণ্ঠ ভেসে এলো। রাসভরি কণ্ঠে সে বলল, মারামারি করেছ? গুন্ডামি করার গুণটাও যে তোমার মাঝে আছে জানা ছিল না। এমন তীক্ষ্ণ কথার পরিবর্তে বাহার মলিন হাসল, ক্ষীণস্বরে বলল, বখাটের খাতায় যার নাম চলচল করে তার বখাটে গুণ থাকবে না সেটা ভাবলেন কিভাবে? নুরুল সওদাগর হয়তো আরো কিছু বলতেন, কিন্তু তাকে চুপ করিয়ে দিল চিত্রা। খুব ভদ্রতার সাথে সে বলল, আব্বু থামুন, ক্ষত যার এমনিতেই আছে তার ক্ষত বাড়ানো কি প্রয়োজন? অনেক তো ক্ষত করলেন, মাঝে মাঝে প্রলেপ লাগাতেও পারেন। চিত্রা নামের মেয়েটি মুখে যে এমন কথা উচ্চারিত হবে তা সবারই ভাবনার বাহিরে ছিল, যার জন্য উপস্থিত সবাই হতবিম্ব, দৃষ্টি চিত্রাতে নিবদ্ধ। আজ যেন একের পর এক চমকে তাজ্জব সওদাগর বাড়ি। হুট করে এই বাড়ির মানুষগুলো যেন বড্ড অপরিচিত হয়ে উঠেছে। এতটা অপরিচিত তারা হয়তো কখনোই ছিল না। উপস্থিত বিস্মিত সব চেহারার মাঝে কেবল একজনের মুখে চাপা হাসির রেখা দেখা দিল, যে মানুষ চিত্রাকে ঘাত প্রতিঘাতের বাণী শুনিয়েছিল। পরপর ছেলে ও মেয়ের এমন উত্তর দেওয়ার ভঙ্গিমায় নুরুল সওদাগরও যেন কথা বলতে ভুলে গেলেন। মেয়ের দিকে কতক্ষণ তাকিয়ে রইলেন নিরুত্তর। আশপাশ হাতড়ে যখন ফাটা পড়ল শব্দগুচ্ছের সমুদ্রে, তিনি নতজানু হয়ে প্রস্থান নিলেন। সে যেন দেখালেন নিচে ক্ষমতার আস্ফলন এখন আর চলবে না। ভ্রমের কার্তুর্য ভেঙে পড়েছে অনবরত। নুরুল সওদাগর চলে যেতেই সকলের ভেতরে থাকা টান টান উত্তেজনারাও মিলিয়ে এলো। বুক ভরে শ্বাস নিল সবাই। তারা ভেবেছে এই হয়তো নুরুল সওদাগরের বাজখাই গলা ফেটে পড়বে, এই হয়তো ছোট চিত্রা পিছিয়ে যাবে নুরুল সওদাগরের তীক্ষ্ণ খাতায়। কিন্তু তেমন কিছুই হলো না।
রুদ্ধশ্বাস সময়ের পরিসমাপ্তি হলো। সবাই আবার ধ্যান দিল বাহারের দিকে। ছেলেটাকে কেমন ক্লান্ত দেখাচ্ছে। মুনিয়া বেগমের ভীষণ মায়া হলো। ছেলেটা চুলগুলোতে হাত বুলিয়ে দিল। তীর কণ্ঠে শোধালো, বাবা, তোমার যে বড্ড ক্লান্ত দেখাচ্ছে, কি হয়েছে বাবা? বাহার সে প্রশ্নের উত্তর দিল না, বরং কেমন কণ্ঠে যেন বলল, আমায় আগে একটু ভাত দিবেন আন্টি, বড্ড খিদে পেয়েছে। কণ্ঠটা কেমন অসহায় শোনালো। কেবল পেটের ক্ষুধা না, মনে হলে এ যেন কত বছরের না পাওয়া হাহাকার। বাহারের কণ্ঠে আজ অসহায়ত্ব, খেতে চাওয়ার হাহাকার। মুনিয়া বেগম সাথে সাথে ছুটে গেলেন রান্নাঘরে। প্লেট ভরে ভাত নিয়ে এলেন। তার জীবনে এমন নিঠুর আবদার যেন সে আর শোনেনি। একটু ভাত দিবেন, কথার মাঝে যেন কিছু একটা ছিল যা নাড়িয়ে দিল সকলের অন্তরের অন্তঃস্থল। ভাত আনতে কোনো বাক্য ব্যয় না করেই হাত ধুয়ে বাহার খাওয়া শুরু করলো। খুব মন দিয়ে সে খাবার খেলো। এতদিনের মাঝে কখনো বাহারকে এমনভাবে খেতে দেখেনি কেউ, বরং হয়েছে উল্টোটা। কত সময় দেখা যেত বাহারের পড়ার টেবিলে উন্মুক্ত রাখা খাবারের থালা, যার এক বিন্দু খাবার নড়াচড়া হয়নি। কত কত সময় বাহার খাবারের প্লেট ফিরিয়ে দিত। খাবারের প্রতি তার বড্ড অনীহা, অথচ সে বাহার আজ তৃপ্তি করে খাচ্ছে। মায়া হলো লতা বেগমেরও। কাঠখোটা মহিলাটাও আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, বাবা, সারাদিন খাওনি তাই না? বাহার খেতে খেতে খুব স্বাভাবিক স্বরে উত্তর দিল, না আন্টি, আসলে পকেটে টাকা ছিল না, মাস শেষ তো, টিউশনের টাকাও শেষ। বেকার মানুষের বেঁচে থাকাটাই তো যুদ্ধ আন্টি। সে যুদ্ধে আমাদের ভাত না খেয়ে কতগুলো দিন কাটানোর গল্প থাকে, ফুটপাতে রাত কাটানোর গল্প থাকে, প্রিয় মানুষ হারানোর গল্প থাকে, আপন মানুষদের আবদার পূরণ করতে না পারার গল্প থাকে, সাথে গল্প থাকে আমাদের বখাটে হওয়ার। দরিদ্রতা এমন একটা রোগ যা মানুষকে বেহায়া করে দেয়, আর বেকারত্ব এমন একটা অভিশাপ যা মানুষকে লজ্জাহীন করে দেয়। অথচ প্রতিনিয়ত আমাদের বাঁচতে হয় লজ্জায়, হীনমন্যতায়। সিগারেটের ধোঁয়া দেখে মানুষ ঠাট্টা করে বলে বেকারের বিলাসিতা। কেবল ওই নিকোটিন জানে কত হাহাকার উড়িয়ে দিয়ে আমরা সেই ধোঁয়ায়। মানুষ তো সালে বেঈমান, নিকোটিন অত্যন্ত সেটা না। কথা শেষ, সাথে খাওয়াও শেষ। সবাই কেবল নীরব শ্রোতা। বাহার ছেলেটা এত কথা বলতে জানে, এটা কেউ জানতোই না। এক বাক্য থেকে দু বাক্যে কোনো কথা তার গিয়েছে কিনা সন্দেহ। আর আজ সে ছেলে কিনা বেকারত্বের হাহাকার পাঠ করলো। অথচ এতদিন সবাই ভাবতো বাহার মানেই ভবঘুরে, ডোন্ট কেয়ার ভাবের ব্যক্তি, ব্যথা আঘাত যাকে ছুতে পারে না। খাবার শেষ হতেই অহি প্লেট নিয়ে রান্নাঘরে রেখে এলো। বাহার হেলান দিয়ে বসলো সোফায়। মুনিয়া বেগমও বসলেন বাহারের সাথে। বাহারের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এবার বলো তো ঠিক কি হয়েছে? তোমায় তো কখনো মারামারি করতে দেখিনি, তবে আজ? বাহার ছোট্ট শ্বাস ফেলল, ক্ষীণস্বরে বলল, আমাদের ভার্সিটির মাঝে অতিরিক্ত রাজনীতির চর্চা। বর্তমানে যে ছাত্রলীগ নেতা আছেন তিনি বেশ উচ্ছৃঙ্খল। তার ওই উচ্ছৃঙ্খল কাজে প্রতিবাদ করাতেই নেতা চামচারা খেপে যায়। অতঃপর শুরু হয় ধস্তাধস্তি। সবাই আফসোসে দীর্ঘশ্বাস ফেলল। বর্তমানে পড়াশোনার জায়গাগুলোও হয়তো ব্যবসার জায়গা না হয় রাজনীতি হয়ে গেছে। এর বিরুদ্ধে কথা বলেই তোমার ধ্বংস নিশ্চিত। তবে কি বাহার পা ফেললো সেই ধ্বংসের পথে? রাত 8:30। সওদাগর বাড়ির প্রায় সব সদস্য সব দাঁড়িয়ে আছে বিমানবন্দরে। আর কিছুক্ষণ পর তাদের বাড়ির ছোট্ট হাসির জাদুকরটা পথ ধরবে ওই স্বচ্ছ আকাশ পানে। আবার সুস্থ হয়ে সে ফিরবে কিনা তা জানা নেই কারো। কেবল তারা মুখে একরাশ আশা পুষে সৃষ্টিকর্তার নিকট করুণ প্রার্থনা তুলে দিয়েছে, বাচ্চাটা ফিরে আসুক, বাচ্চাটা বাঁচুক, হাসুক। আরেক দফা কান্নার রোল পড়ল বিমানবন্দরে। অ্যাম্বুলেন্স থেকে ছোট্ট চেরির দেহটা যখন নামানো হয়, হাউমাউ করে ওঠে সবাই। মেয়েটা কেমন ফ্যাল করে তাকিয়ে দুনয়ন ভরে দেখল সে বাড়ির সদস্যদের। কত কিছু যেন বলার ছিল বাচ্চাটার, অথচ ভাগ্যের নির্মমতায় বলা হলো না কত কিছু। কেবল দেখে গেল সবাইকে। বাচ্চাটার সুস্থ চোখ দুটো দিয়ে পানি গড়িয়ে পড়ল। বাচ্চাটাও যেন বুঝলো তার অনিশ্চিত ভবিতব্যের কথা। বাচ্চার কান্না দেখে শক্ত সমর্থ মানুষগুলো শক্ত রইল না। কেমন পাংশুটে হয়ে এলো সকলের মুখশ্রী। সবচেয়ে বেশি চিৎকার শোনা গেল চিত্রার। চেরিকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করার কাজটা যেন অগোছালো চিত্রার উপরেই ছিল।
আর ছোট্ট চেরি জানো জানো এই চিত্রাতে নিবদ্ধ। চিত্রা আপা ছাড়া যেন তার গতি নেই, অথচ এই আপাকে ছেড়েই যেতে হবে দূর দেশে। চেরির ছোট শরীরটাকে জড়িয়ে ধরল চিত্রা। চেরি তখনও স্ট্রেচারে শোয়ানো। চিত্রা হাউমাউ করে কাঁদল। চেরিকে জড়িয়ে ধরে অনবরত বলে গেল, চেরি শোনা, তাড়াতাড়ি ফিরবে কেমন? আপা তোমার জন্য পথ চেয়ে থাকবে। ফিরবে না পাখি? আপা তোমায় অনেক চকলেট দেবে, ভাত খাইয়ে দেবে, তাড়াতাড়ি চলে এসো কেমন? আপার কান্না হয়তো সহ্য হলো না বাচ্চাটার। সে কেবল ডানে বামে ধীর গতিতে মাথা নাড়ালো, হয়তো কান্না না করার ইশারা করলো। একে একে পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে ভাব বিনিময় করলো সে। হয়তো এই শেষ যাওয়া, আবার এমন হতে পারে হয়তো ফিরে আসবে সে। এক অনিশ্চিত উৎকণ্ঠা নিয়ে সবাই বিদায় জানালো চেরিকে। প্লেন যতক্ষণ না আকাশপথে উড়াল দিল ততক্ষণ সময় বিমুখ হয়ে চেয়ে রইল। কত মজা, আনন্দ আর হবে না? সওদাগর বাড়ির কোনায় কোনায় যেন শূন্যতার আভাস। চেরিদের প্লেন গন্তব্য ধরতেই গন্তব্য ধরল মুনিয়া, চিত্রা, অহি, নুরুল, আফসার, সওদাগর, তুহিন। যেতে যেতে চিত্রা আবার পিছু ফিরে তাকালো। পিছু টানছে বড় টান। রাত তখন 11টা। ঢাকা শহরের তুমুল জ্যাম পেরিয়ে অবশেষে নিজ বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো চিত্রাদের গাড়ি। ক্লান্ত দেহ, দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে যখন তারা বেরিয়ে এলো, বাড়ির দারোয়ান চাচা হুড়মুড় করে ছুটে এলো, যেন এতক্ষণ সে তাদের অপেক্ষাতেই ছিল। নুরুল সওদাগর বাড়ির দরজা লাগিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? আপনার কেমন লাগছে যে? বৃদ্ধ দারোয়ান ফ্যাল করে কেঁদে দিল। বাচ্চাদের মতো অভিযোগ করে বলল, স্যার, বাহার ভাইকে পুলিশ নিয়ে গেছে একটু আগে। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।